অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষা নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এচালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1, নবম শ্রেণী ক্লাস 9, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 1, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। এখানে তোমাদের ভিডিওর শুরুতেই যদি বলি, তোমরা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে আর কয়েকদিন পরে উত্তীর্ণ হবে এবং আস্তে আস্তে মাধ্যমিক দিবে। কাজেই তোমাদের মধ্যে যে মাধ্যমিকের যে একটা আর নবম শ্রেণী থেকে সেই মাধ্যমিকের সিস্টেম কিন্তু চলে আসে, কারণ দশম শ্রেণীতেও তোমরা কিন্তু 40 মার্কের প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টে দিবে এবং দ্বিতীয় ইউনিট টেস্টেও 40 মার্ক, পরে 90 মার্ক। আর নবম শ্রেণীতেও কিন্তু একই। কিন্তু ভৌত বিজ্ঞানে কীভাবে তোমরা খুব ভালো একটা মার্ক পেতে পারো, কারণ এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এরা কিন্তু সবাই 97, 98 অথবা 99, কেউ 100 কিন্তু ভৌত বিজ্ঞানে পেয়েছে। হ্যাঁ, কীভাবে সম্ভব? আসলে এরা বিভিন্ন জনে, যেমন 2023 সনে দেবদত্তা মাঝি যে ফার্স্ট হয়েছিল, তাদের ভৌত বিজ্ঞান বা অন্যান্য যে সমস্ত নম্বর 99, 98, 97 এরকম করে। হ্যাঁ, আসলে এরা ভালো রেজাল্টের পিছনে এদের আসলে রেগুলারিটি একটা বড় ফ্যাক্টর ছিল, অর্থাৎ তারা নিয়মমাফিক পড়াশোনা করতো। দ্বিতীয়ত টেক্সট বইয়ের বিকল্প কিছু নয়, টেক্সট বইটা খুঁটি নাটি সমস্ত কিছু পড়ার পরে তারপর বিভিন্ন ধরনের, যে হাতে দেখো যে বিভিন্ন ধরনের প্রশ্ন, স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যেগুলি, সেগুলি তারা প্র্যাকটিস করতো, যাতে আসলে কীরকম প্রশ্ন আসে এবং তার যে কনফিডেন্স লেভেলটা গ্রো করার জন্য। তাইলে তোমাদের বলবো, হ্যাঁ, এরকম আরও অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবে এবং সেখান থেকে অনেক ইনফরমেশন পাবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমি দেখতেছি সেট নম্বর 1, লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। এখানে টোটাল যে প্রশ্ন আছে, 1 নম্বরে প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 60টি প্রশ্ন আছে। 2 নম্বরে হচ্ছে এক এক করে টোটাল 13টি প্রশ্ন, কিছু শূন্যস্থান পূরণ, কিছু মিলানক সদৃশ, আবার কিছু দেখা গেছে সত্য মিথ্যা, এক এক কথায় উত্তর, এরকম করে দিয়ে টোটাল 11টি অ্যান্সার করতে হবে। 3 নম্বরে আছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে বিভিন্ন ইনফরমেশন ভিত্তিক, এবং 4 নম্বরে আছে 2টি প্রশ্ন উত্তর করতে হবে 5 মার্ক করে, এরকম মিলে টোটাল 40 মার্ক। আমি সমস্ত প্রশ্নের উত্তরে এখন বিশ্লেষণ করব এবং প্রতিটা প্রশ্ন আসলে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব, যাতে আসলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। দেখো 1 নম্বর প্রশ্ন, দেহে অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত এমন প্রাণী পর্বটি হলো। এখানে 4টে ইনফরমেশন দেওয়া আছে। আমরা যদি একটু ভালো করে দেখি উত্তরটা, এটা টিনোফেরা, নিডারিয়া, অ্যানিলিডা, মলাস্কা। আসলে উত্তর হবে অ্যানিলিডা। কেন সে অ্যানিলিডা? হ্যাঁ, অপশন যেমন টিনোফেরা দেহ খণ্ডিত নয়, হ্যাঁ, নিডারিয়া দেহ রেডিয়াল সিমেন্টিক খণ্ডিত নয়, অ্যানিলিডা দেহ অসংখ্য খণ্ডে বিভক্ত, এবং মলাস্কা হচ্ছে দেহ নরম কিন্তু খণ্ডিত নয়। আর এটা সবচেয়ে ভালো যদি তোমরা মনে রাখো উদাহরণটা, যেমন কেঁচো, জোক, এগুলি হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত, দেশ অসংখ্য খণ্ডে বিভক্ত। এরপর 2 নম্বরের প্রশ্ন, যে রাজ্যের সদস্যদের দেহ গঠনে অনুসূত্র বা হাইফি দেখা যায় তা হলো কোনটি? আমরা যদি ভালো করে দেখি, মনেরা, প্লান্টি, ফাঞ্জি, অ্যানিমেলিয়া। উত্তর হবে ফাঞ্জি। আসলে অপশন ওয়াইজ যদি বিশ্লেষণ দেখি, মনেরা এরা এককোষী দেহ, হাইফি থাকে না। প্লান্টি, উদ্ভিদ দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, হাইফি নেই। ফাঞ্জি দেহ হাইফি দ্বারা গঠিত, হাইফির জালকে মাইসিলিয়াম বলে। অ্যানিমেলিয়া প্রাণীদেহে হাইফি থাকে না। অর্থাৎ তাহলে আমরা উত্তর দেখছি হাইফি, ফাঞ্জি, অর্থাৎ উত্তর সি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। উদাহরণ যদি মাশরুম, রাইজোপাস, যেটা ছত্রাক। এরপর 3 নম্বরের প্রশ্ন, জাইলেমের সজীব উপাদানটি হলো ট্রাকিয়া জাইলেম। এটা বিভিন্ন যে ইনফরমেশন আছে, সঠিক উত্তরটি জাইলেম প্যারেনকাইমা। কেন সে জাইলেম প্যারেনকাইমা? ট্রাকিত মৃতকোষ, ট্রাকিয়া মৃতকোষ, জাইলেম প্যারেনকাইমা একমাত্র সজীব কোষ, এবং জাইলেম তন্তু মৃতকোষ। অর্থাৎ 4টির মধ্যে 3টি মৃতকোষ, 1টি সজীব কোষ। এরপরে চলে যাব পরের প্রশ্ন, একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ কোনটি? ম্যাগনেসিয়াম, আয়োডিন, এভাবে করে বেশ মৌল আছে। ম্যাঙ্গানিজ, সোডিয়াম। উত্তর হবে সোডিয়াম। সোডিয়াম কেন? ম্যাগনেসিয়াম ক্ষার মৃত্তিকা ধাতু, অতি ক্ষারীয় না। আয়োডিন অধাতু এবং ম্যাঙ্গানিজ হচ্ছে ট্রানজিশন ধাতু, সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু, অত্যন্ত সক্রিয়। কাজেই আমার উত্তর হবে সোডিয়াম। এরপরের, আর অতিক্ষাত্রীয় মৌল বলতে সাধারণত ক্ষার ধাতু বোঝায়, গ্রুপ 1, যেমন সোডিয়াম, পটাশিয়াম। এখানেও কিন্তু কেমিস্ট্রির একটা সংযোজন আছে। এরপরের প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে যে লিউকোপ্লাস্টিডে, তা হলো
তাহলে তা হলো কি অ্যামাইলোপ্লাস্ট, এলাইলোপ্লাস্ট, এরকম করে উত্তর হবে এলাইওপ্লাস্ট। অর্থাৎ অ্যামাইলোপ্লাস্ট কি শেষ সার জমায়, এলাইওপ্লাস্ট হচ্ছে তেল বা চর্বি জমা, প্রোটিন ও প্লাস্ট হচ্ছে প্রোটিন জমা, এবং ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঞ্জক জমা। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন। যে প্রাণী কলার কোষ উপাদান থেকে ধাত্রের পরিমাণ বেশি তা হলো কোনটি? ধাত্রের পরিমাণ বেশি হলো যোগ কলা। আবরণী কলা কোষগুলো ঘনভাবে সাজানো, ম্যাট্রিক্স খুব কম। যোগ কলা কোষের তুলনায় ধাত্র হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স বা ম্যাট্রিক্স বেশি থাকে। পেশি কলা পেশিতন্তু ঘনভাবে সাজানো, স্নায়ু কলা হচ্ছে স্নায়ু কোষের প্রধান, ম্যাট্রিক্স কম। অর্থাৎ আমরা বি নম্বরের অপশন। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের দেহ পিত্তরস ক্ষরণ করে যে অঙ্গটি তা হলো, আমাদের দেহ পিত্তরস ক্ষরণ করে মূলত যকৃৎ বা লিভার, যেটা পিত্তরস যকৃৎ তৈরি হয়, পিত্তথলিতে সঞ্চিত থাকে। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক এক করে। নিম্নলিখিত বিজ্ঞানী ফক্সের মতে ড্যাশ হলো প্রথম কোষীয় জীব, এটা শূন্যস্থান পূর্ণ করো। বিজ্ঞানী ফক্সের মতে প্রোটোবায়ান্টো বা মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। ফক্স পরীক্ষাগারে প্রোটিন ও নয়ের থেকে মাইক্রোস্ফিয়ার তৈরি করেন, যেগুলো প্রথম কোষীয় জীবের পূর্বসূরি হিসেবে ধরা হয়। পরস্পর সাদৃশ্যযুক্ত 2 নম্বরের প্রশ্ন। কয়েকটি গণ নিয়ে গোষ্ঠীকে ড্যাশ বলে, পরিবার বলে। শ্রেণীবিন্যাসের কয়েকটি সাদৃশ্যযুক্ত গণ একত্রে পরিবার গঠন করে, আমরা জানি। এরপরের প্রশ্ন 3 নম্বর। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়, শূন্যস্থান পূরণ। গুয়ানিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয় সাইটোসিন। গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের 3টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। ডিএনএতে এডিনিন থায়ামিন 2টি হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড। এবং 4 নম্বরের প্রশ্ন। এরিস্টটলকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটা কি সত্য না মিথ্যা? এটা আসলে মিথ্যা, কারণ উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রাস্টাস এবং এরিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। এরপরে যদি আমরা দেখি, কোলেন কাইমা হলো এক প্রকার সরল স্থায়ী কলা, সত্য না মিথ্যা নির্ণয় করো। কোলেন কাইমা এক প্রকার সরল স্থায়ী কলা, এটা সত্য, কারণ কোলেন কাইমা একটি সরল স্থায়ী কলা যা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা দেয়। প্লীহা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড ও জলীয়বাষ্প নির্গত করে, এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প নির্গত করে ফুসফুস। এরপরের প্রশ্ন তোমার কি হলো প্রোটিন, 7 নম্বরের প্রশ্ন। প্রোটিন ফ্যাক্টরি রাইবোজম, তারপর আত্মঘাতী থলি ড্যাশ প্রথম জোরের সঙ্গে দেখে দ্বিতীয় জোর পূর্ণ করো। যেমন প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজম, আত্মঘাতী থলি, তাহলে কি হবে? তাহলে আমরা যদি বলি প্রোটিন ফ্যাক্টরি রাইবোজম হলে আত্মঘাতী থলি হবে লাইসোজম, অর্থাৎ আমার এখানে লাইসোজম লিখতে হবে। প্রোটিন সম্পর্কটি প্রোটিন ফ্যাক্টরি রাইবোজম, আত্মঘাতী থলি লাইসোজম। এরপরের প্রশ্ন। কোনটি বিসদৃশ? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। তোমার যে কোনো একটা সোর্স থেকে তোমাদের বিসদৃশ প্রমাণ করতে হবে। যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ডি এবং ই হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, কিন্তু ভিটামিন সি হলো জলে দ্রবণীয়, অর্থাৎ ওয়াটার সলিউবল ভিটামিন। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, কোন উদ্ভিদ গোষ্ঠী দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভেদিত নয়? এবার 10 নম্বরের প্রশ্ন। চারটির মধ্যে 3টি একটি বিভাগত, সেটি খুঁজে বের করো। করডাটা, ইও করডাটা, এটা 9 নম্বর। তারপরে সেফাল করডাটা এবং ভাড্রিবাট্রা, অর্থাৎ এটা উত্তর হবে ভার্টিব্রাটা, বিভিন্ন। করডাটা, ইউ করডাটা, সেফালোডাটা, ভার্টিব্রাটা, এর মধ্যে ভার্টিব্রাটা আলাদা উপবিভাগ। এবার কোন উদ্ভিদ গোষ্ঠীর দেহ মূল কাণ্ড পাতা বিভক্ত নয়? থ্যালোফাইটা, থ্যালোফাইটা দেহ থ্যালাস প্রকৃতির। এরপরের প্রশ্ন তোমার 11 নম্বর। কোন পর্বের প্রাণীদের দেহ মান্টল পর্ব দ্বারা আবৃত থাকে? এটা হচ্ছে মোলাস্কা, উদাহরণ শামুক ঝিনুক, এদের মান্টল পর্দা দ্বারা আবৃত থাকে। কোন বৃহৎ অণুতে পেপটাইড বন্ধন দেখা যায়? প্রোটিন, কারণ প্রোটিন অণুতে অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধন দেখা যায়। এরপরের প্রশ্ন। কোন বৃহৎ অণু, এটা তো বললাম 13 নম্বর। অগ্নাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম, অগ্নাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম ইনসুলিন, অন্য উদাহরণ হচ্ছে গ্লুকাগন। এরপরে 14 নম্বর। রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তাহলে সাহায্য করে সে। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 6টি প্রশ্নের উত্তর দেবে, প্রতিটা প্রশ্ন 2 মার্ক করে। চিকিৎসা বিজ্ঞানে ও মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার একটি করে প্রয়োগ উল্লেখ করো। আমরা যদি দেখি, চিকিৎসা বিজ্ঞান ও মহাকাশ গবেষণা আধুনিক জীববিদ্যার একটি প্রয়োগ। চিকিৎসা বিজ্ঞানে জিন থেরাপি, মহাকাশ গবেষণায় মহাকাশে উদ্ভিদ ও জীবের বৃদ্ধি পরীক্ষা। ব্যাখ্যা, আধুনিক জীববিদ্যার মাধ্যমে রোগ নিরাময় জিন
চিত্রাপি ব্যবহৃত এবং মহাকাশের জীবের আচরণ জানার জন্য গবেষণা করা হয়। তারপর মনেরা রাজ্যের দুটি বৈশিষ্ট্য, এরা এককোষী জীব, এদের প্রকৃত নিউক্লিয়াস নেই, উদাহরণ ব্যাকটেরিয়া। এরপরের প্রশ্ন প্রদত্ত 3 নম্বর, প্রদত্ত প্রাণীগুলো কোন পর্বভুক্ত উল্লেখ করো, যেমন গোল কৃমি, সাইকন, আরশোলা, রুই মাছ। হ্যাঁ, তাই গোল কৃমি হচ্ছে নেমাটোডা, সাইকন হচ্ছে পরিফেরা, আরশোলা হচ্ছে আর্থ্রোপোডা, রুই মাছ হচ্ছে করডাটা। দেহের লিপিডের গুরুত্ব লেখো। দেহের লিপিডের গুরুত্ব, শক্তি উৎস সঞ্চয় হিসেবে কাজ করে। কোষঝিল্লি প্রধান উপাদান ফসফোলিপিড, দেহকে তাপ নিরোধক দিয়ে ঠান্ডা থেকে রক্ষা করে, অভ্যন্তরীণ অঙ্গকে আঘাত থেকে রক্ষা করে। ফ্যাট দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে শোষণে সাহায্য করে, কিছু হরমোন তৈরিতে অংশগ্রহণ করে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বর, শুক্রাশয়ের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা লেখো। হ্যাঁ, শুক্রাণু উৎপাদন করে টেস্টোস্টেরন, হ্যাঁ হরমোন নিশ্চিত করে। এই হরমোন পুরুষের যৌন লক্ষণ নিয়ন্ত্রণ করে। এরপরে 6 নম্বর, প্রদত্ত বিষয়ের সাপেক্ষে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য লেখো, যেমন কাজ, উপাদান। তো উপাদান হচ্ছে ট্রাকিয়া প্যারেনকাইমা তন্তু জাইলেমে, আর এটার উপাদান হচ্ছে সিবনল সঙ্গীকোষ প্যারেনকাইমা। কাজ হচ্ছে জল ও খনিজ পরিবহন, আর এখানে হচ্ছে ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন। পরের প্রশ্ন হচ্ছে তোমার 7 নম্বর, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর খুবই গুরুত্বপূর্ণ, সংক্ষেপে আলোচনা করো। হ্যাঁ, কোষপ্রাচীর উদ্ভিদ কোষে আকৃতি দেয়, সুরক্ষা প্রদান করে এবং কোষকে দৃঢ়তা দেয়। তারপরে ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য লেখো। শর্করা নাইট্রোজেন ঘটিত ক্ষার। তা শর্করা হচ্ছে ডিঅক্সি রাইবোজ ডিএনএ, আর আরএনএ হচ্ছে রাইবোজ, আর নাইট্রোজেন ঘটিত ক্ষার হচ্ছে থাইমিন থাকে, আর এখানে থাকে ইউরাসিল থাকে। এগুলি কিন্তু মনে রাখতে হবে নামগুলি। হ্যাঁ, এরপরে তোমার কি হলো প্রদত্ত বিষয় সাপেক্ষে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য, সেটা তো বললাম। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব, দ্বিপদ নামকরণের 4টি নিয়ম উল্লেখ করো এবং মানুষের হায়ারার্কিক্যাল অবস্থান উল্লেখ করো। দ্বিপদ নামকরণের নিয়ম, যেটা প্রতিটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি শব্দে গঠিত। প্রথমটি গণের নাম এবং দ্বিতীয়টি প্রজাতির নাম। গণ নামের প্রথম অক্ষর বড় হাতের এবং প্রজাতি নামের সব অক্ষর ছোট হাতের লেখা হয়। বৈজ্ঞানিক নামগুলো ল্যাটিন অথবা ল্যাটিনকৃত ভাষায় লেখা হয়। ছাপা বইয়ের বৈজ্ঞানিক নাম ইটালিক অক্ষরে লেখা হয় এবং হাতে লিখলে দুটি শব্দ আলাদা করে দাগ টেনে লেখা হয়। উদাহরণ লিখলে ভালো হয়, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। এরপরে আরশোলাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হিসেবে গণ্য করার 3টি কারণ উল্লেখ করো। হ্যাঁ, মানুষের হায়ারার্কিক্যাল অবস্থান উল্লেখ করো। তাই মানুষের হায়ারার্কিক্যাল স্তর হচ্ছে, আর নাম স্তর হচ্ছে রাজ্য, অ্যানামেলিয়া পর্ব, করডাটা উপপর্ব, ভার্টিব্রাটা শ্রেণী, ম্যামালিয়া বর্গ, প্রাইমেটস, তারপরে পরিবার হোমিনিডিয়া, তারপরে গণ, হোমো, প্রজাতি হচ্ছে হোমোসেপিয়েন্স। এরপরের প্রশ্ন, যেটা আরশোলাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হিসেবে গণ্য করার 3টি কারণ উল্লেখ করো নিম্নলিখিত বিষয়ের ভিত্তির উপরে একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য লেখো। তাহলে আমরা প্রথম অপশনটা দেখি, আরশোলা আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী হিসেবে গণ্য করার 3টি কারণ। আরশোলাকে আর্থ্রোপোডা পর্বভুক্ত বলা হয় কারণ দেহ খণ্ডিত এবং সন্ধিপথ থাকে। তারপরে কাইটিন যুক্ত বহিঃকঙ্কাল বিদ্যমান, উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকে। দেহ 3 ভাগে বিভক্ত, মস্তক, বক্ষ এবং উদর, ট্র্যাকিয়ার মাধ্যমে শ্বাসক্রিয়া হয়। আমরা বাকি অপশন যেটা, সেটা একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের যে পার্থক্য, সেটা হচ্ছে কি পাতার শিরোবিন্যাস, সমান্তরাল শিরোবিন্যাস এবং দ্বিবীজপত্রী জালিকাযুক্ত শিরোবিন্যাস। মূলের প্রকৃতি গুচ্ছমূল, আর প্রধান মূল বা ট্যাপ রুট যেটাকে বলা হয়। এরপরের প্রশ্ন আমরা চলে যাব, ভাজক কলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেহে ভিটামিন ডি এর গুরুত্ব। তাই ভাজক কলার বৈশিষ্ট্য আগে দেখি। ভাজক কলার বৈশিষ্ট্য, কোষগুলো ছোট, সজীব ও বিভাজনক্ষম, কোষপ্রাচীর পাতলা, অন্তঃকোষীয় ফাঁক নেই, নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন। ভিটামিন ডি এর কাজ ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত রাখে। 2টি বলেছে। এরপরের প্রশ্ন হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলোর চিহ্নিত করো। কৃষ্টি, অক্সিজম, ধাত্র, অন্তঃপর্দা। হ্যাঁ, তাইলে আমরা যদি দেখি প্রথমে কৃষ্টি, ম্যাট্রিক্স বা ধাত্র, দুটো কিন্তু এক কথাই। এটা হচ্ছে অক্সিজম। তোমরা এভাবে চিত্রটা সুন্দর করে আঁকবে। এই অক্সিজম যেটা বলছিলাম এটা, তারপরে কৃষ্টি, এই যে এটা কৃষ্টি, তারপরে ম্যাট্রিক্স বা ধাত্র যেটাকে বলে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ, আর অন্তঃপর্দাও আছে, বহিঃপর্দাও আছে। এভাবে তোমরা সম্পূর্ণটাই জেনে নেবে। এখানে যেমন দানা এবং বহিঃপর্দাটা দেয়নি, তুমি সম্পূর্ণটাই শিখে নেবে। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। হ্যাঁ, আর এখন থেকে খুব বেশি বেশি করে পড়বে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।